আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে 10টি প্রিমিয়াম টিপস শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোনো ধরনের কন্টেস্টে উইন হতে পারবেন খুব ইজিলি। সেটা যে কোনো কন্টেস্ট রিলেটেড মার্কেট প্লেসে করতে পারেন, হতে পারে freelancer.com, হতে পারে 99 ডিজাইন, হতে পারে ডিজাইন হিল, এরকম যে কোনো কন্টেস্ট রিলেটেড মার্কেট প্লেসে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। সো ভিউয়ার্স, যদি এই টিপসগুলো 100% ফলো করেন তাহলেই কেবল সাকসেস হওয়া সম্ভব। শুরু করব তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায়। 10টি টিপসের মধ্যে প্রথম টিপসটি হচ্ছে নো ইউর স্ট্রেংথ, অর্থাৎ অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনার স্ট্রেংথ কোথায় সেটি আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। যেমন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনার প্রোডাক্ট কি, আপনি কি ইউআই ইউএক্স নিয়ে কাজ করেন, নাকি লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, নাকি ফ্লায়ার, ব্রোশিওর, বিজনেস কার্ড এই টাইপের প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করেন, নাকি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তো আপনি আসলে আপনার স্ট্রেংথটা কোথায়, আপনি কোন জায়গাতে, আপনার শক্তিটা কোন জায়গাতে রয়েছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি কোন ক্যাটাগরির ডিজাইনগুলো খুব ভালো করতে পারেন। আচ্ছা, এর সাথে আরেকটা বিষয় চলে আসে, সেটি হচ্ছে আপনার ডিজাইন স্টাইল। আপনি কোন স্টাইলের ডিজাইন পছন্দ করেন, কোন স্টাইলের ডিজাইন আপনি খুব ভালোভাবে করতে পারেন। সেটা কি ভিনটেজ বা রেট্রো স্টাইলের, অথবা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, নাকি কর্পোরেট, প্রফেশনাল বা ক্লিন টাইপের ডিজাইন। তো এই বিষয়গুলো আপনাকে প্রথমে ফাইন্ড আউট করে নিতে হবে। যদি আপনার স্ট্রেংথ আপনি না জানেন, তাহলে কখনোই আপনার জন্য পারফেক্ট যে কন্টেস্টগুলো সেগুলো খুঁজে বের করতে পারবেন না। নাম্বার 2 হচ্ছে ফাইন্ড দ্য রাইট কন্টেস্ট। এটার উপরে অনেকটাই নির্ভর করে যে আপনি এই কন্টেস্টে উইন করবেন কি করবেন না। যে কন্টেস্ট সম্পর্কে আপনার ভালো আইডিয়া আছে, ভালো ধারণা রয়েছে, সেই কন্টেস্টে আপনি অ্যাটেন্ড করবেন, তাহলে এখানে উইন হওয়ার চান্সটা বেড়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে কন্টেস্টের প্রাইজ মানি দেখে ওখানে অ্যাটেন্ড করবেন না। প্রথমে দেখে নেবেন যে আসলে এই কন্টেস্টটা আপনার জন্য পারফেক্ট কিনা, আপনি এই কন্টেস্টে সব কিছু বুঝতে পারছেন কিনা, অথবা যেই ক্যাটাগরির উপরে এই কন্টেস্টটি রান করা হয়েছে সেই ক্যাটাগরি নিয়ে আপনার ভালো একটা ধারণা আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই অ্যাটেন্ড করবেন, আর যদি ভালো ধারণা না থাকে তাহলে এই কন্টেস্টটা অ্যাভয়েড করাটাই বেটার, কারণ এই কন্টেস্ট আপনার জন্য না। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় একটু গুরুত্বপূর্ণ, সেটি হলো ক্রাউডেড কন্টেস্টে অ্যাটেন্ড না করাটাই বেটার। যেমন যেই কন্টেস্টে অনেক বেশি এন্ট্রি সাবমিট করা হয়েছে, পার্টিসিপেন্টের সংখ্যাও অনেক বেশি, সেই কন্টেস্টে অ্যাটেন্ড করবেন না। দেখা যাচ্ছে এক একটা কন্টেস্টে 500, 600, 1000 ডিজাইন সাবমিট হয়ে গেছে। তো এই ধরনের কন্টেস্টে যদি আপনি ডিজাইন সাবমিট করেন, তাহলে ওখানে আপনার ডিজাইনটা হয়তো বা ক্লায়েন্টের চোখে নাও পড়তে পারে। যদি আপনার ডিজাইনটা সবার থেকে বেস্টও হয়, তারপরেও তাদের চোখে নাও পড়তে পারে। অর্থাৎ এতগুলো ডিজাইনের মাঝে অলরেডি তার মাইন্ড কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে যে সে কোন টাইপের ডিজাইন উইন করবে, বা কোনগুলো তার শর্ট লিস্টের মধ্যে আছে, কোনগুলোকে উইন করবে। তো তখন আসলে এতগুলো ক্রাউডের মধ্যে আপনার না যাওয়াটাই বেটার। সব থেকে বেটার হলো যেই কন্টেস্টে দেখবেন 100 থেকে 150 এন্ট্রি আছে এবং এর থেকে কম আছে, ওগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, তাহলে ওখানে ভালো কিছু করা সম্ভব। আরেকটা বিষয় মনে রাখা জরুরি, সেটা হচ্ছে যেই সব কন্টেস্টে দেখবেন যে অলরেডি অনেক পার্টিসিপেন্টকে ক্লায়েন্ট রিভিউ দিয়েছে এবং সেই সাথে অনেককে 5 স্টার রেটিংসও দিয়েছে, তো সেই ধরনের কন্টেস্টে অ্যাটেন্ড করবেন না, কারণ সেখানে অলরেডি ক্লায়েন্টের মাইন্ড শিফট হয়ে গিয়েছে। নাম্বার 3 হচ্ছে রিড দ্য ব্রিফ 3 টাইমস। এই পার্টটা খুবই ভাইটাল একটা পার্ট। এখানে অনেকেই ভুল করে, যার কারণে কন্টেস্টে উইন হতে পারে না। আপনাকে প্রথমে কন্টেস্টের ব্রিফিংটা খুব ভালো করে বুঝে নিতে হবে। যদি কোনো পার্ট আপনি ভালো করে বুঝতে না পারেন, আপনি ক্লায়েন্টকে কোশ্চেন করতে পারেন। ক্লায়েন্টকে কোশ্চেন করলে সে কখনোই বিরক্ত হবে না বা কখনো আপনার উপরে রাগও করবে না, বরঞ্চ সে আরও খুশি হবে, কারণ সে বুঝে নেবে যে আপনি তার প্রজেক্ট নিয়ে অনেক বেশি সিরিয়াস। তো কন্টেস্টে কোনো কিছু বুঝতে না পারলে আপনারা কমেন্ট বক্সে ক্লায়েন্টকে কোশ্চেন করে জেনে নিতে পারবেন। তো কন্টেস্টের ব্রিফিংটা কমপক্ষে 3 বার পড়তে হবে। প্রথমবার যেটা করবেন, ইনিশিয়ালি রিডিং করবেন, অর্থাৎ প্রথমবার ব্রিফিংটা একবার পড়ে যাবেন এবং পরে দেখবেন যে আসলে এই কন্টেস্ট আপনার জন্য কিনা। তো ব্রিফিং পড়ার পর যদি মনে হয় যে না, আপনি সব কিছুই পারেন, ক্লায়েন্ট যা চেয়েছে সব কিছু আপনার প্রেফারে আছে, আপনি সব কিছু খুব ইজিলি করে দিতে পারবেন, তখন যেটা করবেন, সেকেন্ড টাইম আরেকবার পড়বেন এবং এবার 100% কেয়ারফুলি রিডিং করতে হবে, অর্থাৎ এভরি সিঙ্গেল ডিটেলস আপনাকে ভালো করে পড়ে নিতে হবে। সেকেন্ড টাইম পড়ার পর
এই ব্রিফিংয়ের উপরে আপনাকে রিসার্চ শুরু করে দিতে হবে। সো অনেক সময় ব্রিফিংয়ের মধ্যে ক্লায়েন্ট তার ওয়েবসাইট দিয়ে দেয় বা বিভিন্ন ধরনের সোর্স এখানে ইনক্লুড করে দেয়। সো ওই সোর্সগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। তো রিসার্চ করে আপনাকে কনসেপ্ট জেনারেট করতে হবে, এরপরে সফটওয়্যার ওপেন করে ডিজাইন করতে বসতে হবে। ডিজাইন করতে বসার আগে থার্ড টাইম আরেকবার পড়বেন। অনেক সময় অ্যানালাইসিস করতে গিয়ে ব্রিফিংয়ের অনেক পার্ট আপনার মাথা থেকে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে যখনই ডিজাইন করতে বসবেন তার আগে আরেকবার কন্টেস্টের ব্রিফিংটা ভালো করে পড়ে তারপরে ডিজাইন করতে বসলে ভালো একটা আউটপুট দেওয়া পসিবল হবে। নাম্বার 4 হচ্ছে রিসার্চ। ব্রিফিং ভালো করে পড়ার পর আপনাকে খুব ভালো করে রিসার্চ করতে হবে। অনেকে যে ভুলটা করে রিসার্চে সময়টা দেয় না, যার কারণে কন্টেস্টে বারবার ফেলার হয়। সো অনেক ক্লায়েন্ট ব্রিফিংয়ের ভিতরেই তার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেয়। সো আপনি যখন ক্লায়েন্টের ওয়েবসাইট ভিজিট করবেন তখন ওই ওয়েবসাইট থেকে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনি কল্পনা করতে পারেননি। ওয়েবসাইট ভিজিট করলে আপনি ক্লায়েন্টের মাইন্ডও বুঝতে পারবেন যে সে কোন টাইপের ডিজাইন পছন্দ করে, কোন টাইপের ডিজাইন তারা ফলো করে, তাদের ডিজাইন প্যাটার্ন কেমন হয়। সো তখন আপনার ক্লায়েন্ট সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া চলে আসবে। তো সেক্ষেত্রে অনেক ক্লায়েন্ট আবার এই ওয়েবসাইট নাও দিতে পারে। ক্লায়েন্ট যেই নাম দিবে, যে কোম্পানির নাম অথবা লোগো দিবে, ওটা দিয়ে যদি গুগলে সার্চ করেন তাহলেও কিন্তু ওয়েবসাইটটা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো গুগলে সার্চ করলে যেটা হবে, তার কোম্পানির সোশ্যাল প্ল্যাটফর্মগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যেমন ফেসবুক, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার। এই আইডিগুলো যখন আপনি পাবেন তখন ওখান থেকে আপনি আরও ভিজিট করে অনেক আইডিয়া পেতে পারেন। তো এই সোশ্যাল মিডিয়াগুলো ভিজিট করলে আপনার কিন্তু অনেক ভালো একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে যে ক্লায়েন্ট আসলে কী টাইপের ডিজাইন পছন্দ করে, তারা কোন টাইপের ডিজাইন স্ট্র্যাটেজি ফলো করে। আচ্ছা, এবার সেই সাথে আপনাকে আরও একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এই ক্লায়েন্টের কম্পিটিটর কারা, তাদেরকে খুঁজে বের করা। তাদের ডিজাইন স্টাইল নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এখন ক্লায়েন্টের কম্পিটিটর কারা হতে পারে? ধরেন ক্লায়েন্ট হচ্ছে কোনো একটা স্পোর্টস প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাহলে ক্লায়েন্টের কম্পিটিটর তারাই যারা সেম প্রোডাক্ট নিয়ে কাজ করছে, তারাই হচ্ছে এই ক্লায়েন্টের কম্পিটিটর। সো আপনাকে গুগলে সার্চ করতে হবে যে স্পোর্টস প্রোডাক্ট নিয়ে কারা কারা কাজ করছে। সো গুগলে সার্চ করলেই অনেকগুলো রেজাল্ট আপনি পাবেন। তাদেরকে নিয়ে একটু অ্যানালাইসিস করলেই কিন্তু আপনার ক্লায়েন্টের কম্পিটিটর যারা আছে তাদেরকে খুব ইজিলি খুঁজে পাবেন, এবং তাদের ডিজাইন স্টাইল, তাদের স্ট্র্যাটেজি ফলো করলে কিন্তু আপনি খুব ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারবেন। ক্লায়েন্টের কম্পিটিটর অ্যানালাইসিস করার পর আপনার নিজের কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। এখন আপনার কম্পিটিটর কারা? যারা ওই কন্টেস্টের পার্টিসিপেন্ট, তারাই হচ্ছে আপনার কম্পিটিটর। সো প্রথমে দেখবেন যে আপনার কম্পিটিটরদের ডিজাইন স্টাইল কেমন, তারা কী টাইপের ডিজাইন ওখানে সাবমিট করছে। আরেকটা বিষয় দেখতে হবে যে যারা ওখানে সাবমিট করছে তারা কোন লেভেলের ডিজাইনার, তারা কি হাই লেভেলের ডিজাইনার নাকি বিগিনার। সো অনেক সময় দেখা যায় যে ডিজাইন সিল করা থাকে বা কন্টেস্ট সিল করা থাকে, সেক্ষেত্রে যেটা করবেন, ডিজাইনারদের সরাসরি প্রোফাইলে ঢুকে যাবেন, তাদের পোর্টফোলিওগুলো দেখবেন, তাদের বিভিন্ন প্রোফাইলগুলো অ্যানালাইসিস করবেন, তাহলেই বোঝা যাবেন যে সে কোন লেভেলের ডিজাইনার। যদি হাই লেভেলের ডিজাইনাররা অনেক বেশি থাকে, 10-12 জন বা 20 জন যদি এরকম থাকে, তার বেশিও যদি থাকে, তাহলে ওখানে অ্যাটেন্ড না করাটাই বেটার। আর যদি এমন হয় যে হাই লেভেলের ডিজাইনার সংখ্যা খুব কম, 1-2 জন আছে, বাকিরা সবাই হচ্ছে লোয়ার প্রোফাইল, তাহলে ওখানে অ্যাটেন্ড করেন, কোনো প্রবলেম নেই। নাম্বার 5 হচ্ছে ডিফারেন্সিয়েট ইউর ডিজাইন। অবশ্যই আপনার ডিজাইনটি সবার থেকে ডিফারেন্ট হতে হবে। যদি তা না হয় তাহলে কেনই বা আপনাকে সে উইন করাবে। প্রথমে একটা সেফ স্টাইলে ডিজাইন করবেন, সেটা হচ্ছে ক্লায়েন্টের ব্রিফটা পড়ে ওই ব্রিফিং অনুযায়ী এমন একটা ডিজাইন করতে হবে যেটা ক্লায়েন্ট রিজেক্ট করতে পারবে না। এটা সবার মতো একটা কমন স্টাইল হয়ে যাবে, অর্থাৎ সবাই ব্রিফিংটা পড়ার পর সবার মাথার মধ্যে একটা কমন ডিজাইন কনসেপ্ট কাজ করে। তো আপনি যখন ব্রিফিং পড়েই একটা ডিজাইন করবেন, আপনার ডিজাইনটা সবার মতোই হবে, আর এটি হচ্ছে সেফ স্টাইল। তো এইটা এমনভাবে করবেন যাতে করে ক্লায়েন্ট ফেলে দিতে না পারে বা রিজেক্ট করতে না পারে। এটা হচ্ছে সেফ স্টাইল, কারণ আপনি ক্লায়েন্টের কথাগুলো মেনেই ডিজাইনটা সাবমিট করেছেন, ক্লায়েন্ট যেভাবে বলেছে ঠিক সেভাবেই করার চেষ্টা করেছেন। আচ্ছা, সেফ স্টাইলে ডিজাইন করার পর আপনাকে আরেকটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ স্টাইল। অর্থাৎ ব্রিফ পড়ার পর সবার মধ্যে কিছু কমন স্টাইল চলে আসে, কমন একটা থিঙ্কিং চলে আসে। তো আপনাকে ওর থেকে একটু বের হয়ে আসতে হবে, অর্থাৎ আপনাকে রিসার্চ করতে হবে, এন্ট্রির বাইরে এসে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। তো সবার থেকে একটু ইউনিক ডিজাইন করতে হবে, যে ডিজাইনটা ব্রিফিংয়ের সাথে যায়। এমন কিছু করা যাবে না যে ইউনিক করতে গিয়ে এমনভাবেই করে ফেললাম যেটা আসলে ক্লায়েন্টের চাহিদার বাইরে চলে গেছে। অর্থাৎ ক্লায়েন্ট হয়তো বা চেয়েছে যে প্রফেশনাল ক্লিন ডিজাইন বা কর্পোরেট ডিজাইন,
এখন আপনি ইউনিক করতে গিয়ে দেখা যাচ্ছে ওটা অন্য স্টাইলের হয়ে গেছে, ওটা হয়তো বা একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের হয়ে গেছে। তখন ওই ডিজাইনটা যতই ভালো হোক না কেন ক্লায়েন্টের ভালো নাও লাগতে পারে। সো ব্রিফিংয়ে দিয়ে খেয়াল রেখে যতটা ইউনিক করা যায় এবং ওই স্টাইলটাকে ফলো করবেন, যতটা ওই স্টাইলের ভিতরে থেকে মডিফাই করে যতটা ইউনিক করা যায়। এটার জন্য আপনার কম্পিটিটরদেরকে ফলো না করে ওই কন্টেস্টের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন দেখতে হবে এবং ওই ডিজাইন দেখে ক্রিয়েটিভ কিছু কনসেপ্ট জেনারেট করে দেন ওগুলো অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 6 হচ্ছে এক্সপ্লেইন ইউর ওয়ার্ক। এটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। অনেকেই কন্টেস্টের ডিসক্রিপশনে কিছু লিখতে ভুলে যায়, শুধুমাত্র বলে চেক মাই ওয়ার্ক, চেক মাই এন্ট্রি, আই হোপ ইউ লাইক ইট। সো এই টাইপের সংক্ষেপে বা কন্ট্রাকশন করে কথাবার্তা বললে ক্লায়েন্টরা অতটা অ্যাট্রাক্ট হয় না বা ক্লায়েন্টরা বুঝতেও পারে না যে আপনি যে ডিজাইনটা করেছেন বা ডিজাইনের মধ্যে যে এলিমেন্টসগুলো ব্যবহার করেছেন এগুলো আসলে তার কোম্পানিকে রিপ্রেজেন্ট করে কি করে না বা কী জন্য ব্যবহার করা হয়েছে, ক্লায়েন্টকে খুব ক্লিয়ারলি বোঝাতে হবে। অনেক সময় কন্টেস্ট উইন হয় শুধুমাত্র কমিউনিকেশনের কারণে। সো কমিউনিকেশন গ্যাপ থাকলে আসলে ভালো ডিজাইন করেও কখনো সাকসেস হওয়াটা পসিবল হয় না। আপনাকে আপনার ডিজাইন সম্পর্কে খুব ভালো করে এক্সপ্লেইন করতে হবে যে আপনি যে ডিজাইনের মধ্যে এলিমেন্টসগুলো ব্যবহার করলেন এগুলো কেন করলেন, কেন এই ফন্টটাই ব্যবহার করলেন, এই কালারটা কেন ইউজ করলেন বা এই শেপটা কেন ইউজ করলেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো যদি বোঝাতে পারেন তাহলেই কিন্তু আপনার কন্টেস্টটা উইন হওয়া সম্ভব। অর্থাৎ ক্লায়েন্টের গোল যদি হয় যে সে চাচ্ছে তার এই ডিজাইনটার মাধ্যমে তার বিজনেস গ্রো করতে বা তার প্রোডাক্ট সেল বাড়াতে, তাহলে আপনি এভাবে এক্সপ্লেইন করবেন আমি ডিজাইনের মধ্যে যে ফন্টটি ব্যবহার করেছি সেটি তোমার কাস্টমারকে অ্যাট্রাকশন করবে এবং তোমার বিজনেসকে গ্রো করতে সাহায্য করবে এবং সেই সাথে আমি যে কালারগুলো ব্যবহার করেছি, যেই এলিমেন্টসগুলো ইউজ করেছি তোমার কোম্পানিকে তোমার কাস্টমারের কাছে রিপ্রেজেন্ট করবে এবং তোমার সেল বাড়াতে সাহায্য করবে। অর্থাৎ সব কিছু মিলে তোমার গোলকে অ্যাচিভ করার জন্য এই ডিজাইনটি বেস্ট একটি ডিজাইন। এরকম যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই ডেসক্রিপশনে লিখে দিতে পারেন বা তাকে বোঝাতে পারেন তাহলেই কিন্তু কন্টেস্ট উইন করা খুব ইজি হয়ে যাবে। আরেকটা বিষয় হলো আপনার ডিজাইনটা কেন অন্যদের থেকে আলাদা। তো এই বিষয়গুলোকে ক্লায়েন্টকে খুব ভালো করে ডেসক্রিপশন বক্সে লিখে দিতে হবে যে আপনার ডিজাইনের মধ্যে এমন কিছু আছে যেটা অন্যদের মধ্যে নাই এবং এই বিষয়টার কারণেই কিন্তু আপনার বিজনেস গ্রো হবে এবং আপনার কাস্টমারদের কাছে আপনার কোম্পানির একটা ভ্যালু ক্রিয়েট করবে। সো এইভাবে ডেসক্রিপশন বক্সে সুন্দর করে লিখে দিতে হবে। কোনো কথা 1-2 লাইনে লিখবেন না, একটু ডিটেলসে ক্লায়েন্টকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। নাম্বার 7 হচ্ছে বি স্ট্র্যাটেজিক। অর্থাৎ ডোন্ট সাবমিট ডিজাইন টু আর্লি। মানে হচ্ছে কন্টেস্ট এইমাত্র চালু হয়েছে সাথে সাথেই আপনি সাবমিট করা শুরু করলেন, এটা করবেন না। কারণ অনেক সময় কন্টেস্ট যখন ক্লায়েন্টরা ওপেন করে অনেক ক্লায়েন্ট না বুঝেই ব্রিফিং লেখে বা তারা হয়তো বা এই ফিল্ডের না অন্য কোনো ফিল্ড থেকে এসছে, তো তারা বুঝতে পারে না যে কিভাবে ব্রিফিংটা লিখলে একজন গ্রাফিক ডিজাইনারের সুবিধা হবে বা সুন্দর করে তারা বুঝতে পারবে। তো এটার কারণে দেখা যায় যখন প্রথমে কিছু ডিজাইন সাবমিট হয় তখন সে বুঝতে পারে যে না আমি যা চাচ্ছিলাম সেরকম তো পাচ্ছি না, তাহলে আমার ব্রিফিংয়ে হয়তো কোনো ভুল থাকতে পারে। তখন তারা কিন্তু তাদের ব্রিফিংটা আপডেট করে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আপনি প্রথমেই ডিজাইন সাবমিট করে ফেলছেন, এরপরে কিছুক্ষণ পরে দেখলেন যে ব্রিফিং আপডেট হয়ে গেছে। আপনি আগের যে ব্রিফিং নিয়ে অ্যানালাইসিস করছেন, যেই ব্রিফিংয়ের উপরে আপনি কনসেপ্ট জেনারেট করছেন ওই ব্রিফিং আর নাই, নতুন ব্রিফিং চলে আসছে। তো তখন কিন্তু আপনাকে প্রবলেমে পড়তে হবে, অর্থাৎ আপনার কষ্টটাই বৃথা যাবে। তো সেক্ষেত্রে একটু ওয়েট করা ভালো। কন্টেস্ট ওপেন হওয়ার সাথে সাথেই সাবমিট না করে একটু লেট করা ভালো। সেক্ষেত্রে 5টা 10টা বা 15-20টা যখন সাবমিট হবে এরপরে সাবমিট করাটাই বেটার। তবে সেক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, অনেক বেশি লেট করাও কিন্তু উচিত হবে না। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি 200-250 সাবমিট হয়ে গেছে, এরপরে আপনি সাবমিট করা শুরু করছেন, তো সেক্ষেত্রে কিন্তু এটাও একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। কারণ যখন এতগুলো ডিজাইন সাবমিট হয়ে যাবে এইগুলোর মধ্য থেকে কিন্তু ক্লায়েন্টের মাইন্ড কিন্তু শিফট হয়ে যাবে। অর্থাৎ যখন 100 বা 200 ডিজাইন সাবমিট হয়ে যায় তখন তারা একটা শর্ট লিস্ট করে ফেলে যে এইগুলোর মধ্যে কোন ডিজাইনগুলোকে তারা তাদের পছন্দের তালিকায় রাখবে বা ওই পছন্দের তালিকা থেকেই কিন্তু তারা ফাইনালি উইন করে ফেলে। তখন আপনি কিন্তু শর্ট লিস্টের বাইরে চলে যাবেন। অর্থাৎ হয়তো বা এর ইতিমধ্যে তাদের একটা শর্ট লিস্ট তৈরি হয়ে গেছে
আপনি তারপরে সাবমিট করছেন। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। খুব বেশি আর্লিও ডিজাইন সাবমিট করা যাবে না, আবার একদম লেট করেও ডিজাইন সাবমিট করবেন না। নাম্বার 8 হচ্ছে বি প্রোডাক্টিভ। অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনাকে ভালো করতে হলে অবশ্যই প্রোডাক্টিভ হতে হবে এবং অ্যাক্টিভ হতে হবে। অর্থাৎ আপনার মধ্যে একটা স্পিড থাকতে হবে। মনে রাখবেন, স্পিড ইজ আ ফোর্স। অর্থাৎ স্পিড হচ্ছে আপনার শক্তি, আপনার চলার শক্তি হচ্ছে আপনার স্পিড। আপনার যদি গতি না থাকে তাহলে আপনার কাজ করে কখনোই ওটার মধ্যে ভালো লাগা বা আনন্দ পাবেন না। তবে হ্যাঁ, আপনার ডিজাইন হয়তো বা সবসময় পারফেক্ট নাও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে এটা মনে করা যাবে না যে আমার ডিজাইন তো ভালো হচ্ছে না, আমাদেরকে অন্যদের ডিজাইন ভালো হচ্ছে, অন্যরা খুব ভালো ভালো ডিজাইন করছে, আমি পারতেছি না, আমাকে দিয়ে মনে হয় হবে না। এইগুলো কখনোই, এই ধরনের ডিপ্রেশন মাথায় আনবেন না। কারণ যারা ভালো করছে তারাও একসময় আপনার মতোই ছিল। তারা ডিজাইন করতে করতে, প্র্যাকটিস করতে 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 একটা সময় গিয়ে হয়তো বা তারা এখন ভালো করছে। সো আপনাকে বুঝতে হবে যে বিগিনার লেভেলটা এরকমই হয়, অর্থাৎ শুরুটা সবার খারাপই হয়, কিন্তু যখন সবাই কাজ করতে করতে এক্সপার্ট হয় তখন তাদের মধ্যে পারফেকশন তৈরি হয়ে যায়, পারফেকশন চলে আসে। সেই পারফেকশনটা একদিন 2 দিনে হয় না। তো এটার জন্য ভেঙে পড়া যাবে না, লেগে থাকতে হবে এবং প্রচুর পরিমাণে ডিজাইন প্র্যাকটিস করতে হবে, প্রচুর অ্যানালাইসিস করতে হবে। ভালো ভালো ডিজাইনার যারা আছে তাদেরকে ফলো করতে হবে। যারা আপনার চেয়ে উপরের লেভেলের ডিজাইনার তাদেরকে ফলো করবেন এবং তাদের ডিজাইনগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন যে তারা কোন টাইপের ডিজাইন করে, তাদের স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করবেন। সুতরাং অলসতাকে জায়গা দেওয়া যাবে না। যখনই অলসতা আপনাকে ঘিরে ধরবে, বারবার আপনি নিজেকে পুশ করবেন। নিজেকে পুশ করা জানতে হবে, নিজেকে পুশ করতে হবে। কারণ আপনি যতই অলসামি করবেন, অলসতা ততই বাড়তে থাকবে। যখন আপনি নিজেকে বারবার পুশ করবেন, বারবার নিজেকে কাজ করাবেন, একটা বাহ্যিক শক্তি নিজের মধ্যে প্রয়োগ করবেন, তখন দেখবেন অলসতা আপনার ধারে কাছেও আসতে পারবে না। সো দ্রুত কাজ করতে হবে, কাজের মধ্যে স্পিড থাকতে হবে, তাহলেই একটা সময় এসে আপনি সাকসেসের মুখ দেখতে পাবেন। এবং সেই সাথে আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। দেখেন, হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। সো আপনি হার্ড ওয়ার্ক করলেই যে একদম সাকসেস হবেন বিষয়টা সেরকম না। কারণ যারা রিক্সা চালায় তারা কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করে। আমি কাজকে ছোট করে দেখছি না, বাট জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম যে তারা কিন্তু রাত দিন পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে। অর্থাৎ যদি হার্ড ওয়ার্কার হিসেবে ধরেন তাহলে তারাই হচ্ছে বলতে গেলে অনেক বেশি হার্ড ওয়ার্কার। কিন্তু দেখেন, দিন শেষে কিন্তু তারা সেই পরিমাণ সফল না, কারণ তাদের ওয়ার্কটা স্মার্ট ওয়ার্ক না। সো আপনাকে হার্ড ওয়ার্ক করলে হবে না, স্মার্টলি ওয়ার্ক করতে হবে। নাম্বার 9 হচ্ছে নিড টু নো হোয়েন কোয়াইট। অর্থাৎ আপনি কখন কোয়াইট করবেন সেটাও আপনাকে জানতে হবে। যখন দেখবেন ক্লায়েন্ট আপনাকে রেটিংস দিচ্ছে না, আপনার রিভিউ দিচ্ছে না, আপনাকে কোনো রিভিশন দিচ্ছে না, কোনো ইন্টারাকশন ওইভাবে নাই, তখন ওটা কোয়াইট করাটাই বেটার হবে। ওই ক্লায়েন্টের কাজ তখন না করাটাই ভালো, কারণ ফিডব্যাক ছাড়া কখনোই ভালো ডিজাইন পসিবল হয় না। সো ওই কন্টেস্টে আর সময় নষ্ট না করাটাই বেটার। আপনি অন্য কোনো কন্টেস্টে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আবার দেখা যাচ্ছে যে আপনি ডিজাইন সাবমিট করছেন, অনেকগুলো সাবমিট হয়ে গেছে, কিন্তু তারপরও ক্লায়েন্ট হয়তো বা অন্যদেরকে ফিডব্যাক দিচ্ছে, রেটিংস দিচ্ছে, বাট আপনার ডিজাইনে কোনো ধরনের রেটিংস বা ফিডব্যাকও দিচ্ছে না, রিভিশনও দিচ্ছে না। তো সেক্ষেত্রে ওই কন্টেস্টেও সময় নষ্ট না করে ওটাকে অ্যাভয়েড করাটাই বেটার। ওখান থেকে লিভ নিয়ে আপনি অন্য কন্টেস্টে সময় দেওয়ার চেষ্টা করেন, কারণ ক্লায়েন্টের মাইন্ড অলরেডি শিফট হয়ে গেছে। সো এখানে আর সাবমিট করেও কোনো লাভ নাই। নাম্বার 10 হচ্ছে বি পারসিস্টেন্ট। অর্থাৎ আপনাকে ধৈর্যটা সবসময় ধরে রাখতে হবে। একটা কথা অলওয়েজ মনে রাখবেন, সেটি হচ্ছে বেস্ট ডিজাইন অলওয়েজ ডোন্ট উইন। আপনি বেস্ট ডিজাইন করলেই যে সবসময় উইন হয়ে যাবেন, বিষয়টা এরকম না। আপনি হয়তো বা খুব ভালো ডিজাইন করেন, বা এই কন্টেস্টে আপনি সব থেকে বেস্ট ডিজাইনটি করেছেন, তবে আপনি উইন হবেন কি হবেন না এটা ডিপেন্ড করে টোটালি ক্লায়েন্টের উপর। অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট হয়তো বা আপনার ডিজাইনটি পছন্দ করেছে, কিন্তু তার টিম পছন্দ করে নাই, হয়তোবা তার টিম অন্য কোনো একটা ডিজাইনকে পছন্দ করে ফেলছে। তো ভালো ডিজাইন করলেই যে সেটা উইন হবে, বিষয়টা এরকম না। আর অলওয়েজ বেস্ট ডিজাইন করবেনও না, কারণ হলো সবসময় মনে রাখবেন যে ক্লায়েন্ট কী চাচ্ছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন। ক্লায়েন্টের চাওয়ার বাইরে যদি আপনি অনেক ভালো ডিজাইনও করেন, সেটা সে নিবে না, কারণ সে যদি পচা ডিজাইন চায় ওটাই দিতে হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে ক্লায়েন্ট যা চাইবে সেটাই দিতে হবে। এর থেকে বাইরে যদি আপনি যান তাহলে সে আপনাকে উইন করবে না, কারণ সে যা চাচ্ছে তা আপনার কাছ থেকে পাচ্ছে না। অলওয়েজ ক্লায়েন্টের ব্রিফিংটাকে ফলো করবেন। সে ব্রিফিংয়ের মধ্যে কী টাইপের ডিজাইন চাচ্ছে সেই টাইপের ডিজাইন করার ট্রাই করবেন।
আরেকটা ব্যাপার হচ্ছে কন্টেস্টে উইনার হন অথবা লুজার হন, তো এটার সাথে কখনোই নিজেকে ইমোশনালি অ্যাটাচ করবেন না। কারণ আপনি সব কন্টেস্টেই উইন হবেন বিষয়টা এরকম না। আপনি উইন হবেন আবার লুজার হবেন, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিকভাবে নিতে হবে। আপনি যদি উইন হন সেটাকেও স্বাভাবিকভাবে নেবেন, আবার যদি লুজার হন সেটাকেও খুব স্বাভাবিকভাবে ইজিলি নিতে হবে। এখানে ইমোশনালি ভেঙে পড়া যাবে না যে আমি পারতেছি না বা আমাকে দ্বারা হচ্ছে না, এরকম বিষয়টা এরকম না আসলে। কারণ আপনি আজকে উইন করেননি, কালকে করবেন বা কিছুদিন পরে করবেন, কিন্তু একটা সময় এসে আপনি সাকসেস হবেন, এটা মাথায় রাখতে হবে। এবং আমি সাকসেস হবই, হয়ে দেখাবো, এই বিষয়টা মাথায় যখন ঢোকাবেন তখন দেখবেন যে সাকসেসটা একসময় চলে আসবে। সো কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হওয়া যাবে না বা হতাশাগ্রস্ত হওয়া যাবে না। হতাশাকে কখনোই প্রশ্রয় দিবেন না, কারণ হতাশা কখনো আপনার প্রবলেম সলভ করতে পারবে না। আরেকটা ব্যাপার হচ্ছে লার্ন ফ্রম ইউর মিস্টেক্স। আপনি অলওয়েজ আপনার ভুলগুলো থেকে শেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি হয়তো উইন হচ্ছেন না, বারবার ট্রাই করে যাচ্ছেন, কিন্তু কোনো কন্টেস্টে আপনার সাকসেস হচ্ছে না। এবার আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কেন সাকসেস হচ্ছেন না, আপনার ল্যাকিংসটা কোথায়, আপনার কোন জায়গাতে গ্যাপ রয়েছে। আপনার গ্যাপগুলো খুঁজে বের করা ট্রাই করবেন। যখন আপনি এটা নিয়ে কাজ করবেন তখন দেখবেন 1 মাস 2 মাস যখন এগুলো নিয়ে ইমপ্রুভ করার চেষ্টা করবেন, আপনার গ্যাপগুলোকে, আপনার ল্যাকিংসগুলোকে, 2 মাস পরে দেখবেন আপনার এমন কোনো কন্টেস্ট থাকবে না যেটাতে আপনি উইন হন না বা যেখানে আপনার সাকসেস নাই। তো এই বিষয়গুলোকে নিয়ে অনেকেই ভাবে না বা অনেকেই আসলে এভাবে চিন্তা করে না। একবার দুইবার যখন তারা লুজার হয় তখনই তারা হাল ছেড়ে দেয়। হাল ছেড়ে দেওয়া মানে হচ্ছে আপনি একজন ব্যর্থ মানুষ। সো যারা সাকসেস হয়েছে তারা কখনোই হাল ছাড়েনি, তারা ট্রাই করে গিয়েছে। একবার না, দুইবার না, 3বার না, তারা যতবার ফেলার হয়েছে ততবারই তারা ট্রাই করছে, এবং ট্রাই করতে করতে ফেলার হওয়ার সত্ত্বেও তারা একটা সময় এসে কিন্তু সাকসেস হয়েছে। কারণ প্রত্যেকবার ফেলার হওয়ার সময় তারা ওখান থেকে শিখেছে যে আমার ফেলার হওয়ার কারণটা কী, আমার কোন জায়গাতে আমার প্রবলেম আছে যার কারণে আমি বারবার ফেল করতেছি। তো ওই প্রবলেমগুলো নিয়ে তারা কাজ করেছে, তারা ওগুলোকে ইমপ্রুভ করেছে, যার কারণে একটা সময় এসে তারা কিন্তু সেই জায়গাগুলোকে ওভারকাম করে নিজেকে সাকসেসের একটা দ্বার প্রান্তে পৌঁছে নিয়েছে। তো এই বিষয়গুলোকে অনেকেই আমরা অ্যাভয়েড করি। আমরা মনে করি যে না, আজকে গ্রাফিক শিখেছি, কালকেই হয়তো বা সাকসেস হয়ে যাব, হাজার হাজার ডলার আমরা ইনকাম করব। বিষয়টা এরকম না। আপনাকে আগে স্কিল হতে হবে, ভালো একটা স্কিল নিজের মধ্যে অ্যাচিভ করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। যখন আপনার কোয়ালিটি ইমপ্রুভ হবে, আপনার ডিজাইনের মান স্ট্যান্ডার্ড হবে, তখন যেখানেই অ্যাটেন্ড করেন না কেন দেখবেন যে আপনি অন্যদের থেকে আগে থাকবেন, অর্থাৎ আপনি সাকসেস ওখান থেকে নিয়ে আসতে পারবেন। সো আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন, যেই স্কিলটাকেই ডেভেলপ করেন না কেন, ওটা একদম 100% নিজের মধ্যে অ্যাপ্লাই করেন, আপনি ওটার উপরে মাস্টারপিস হন, তাহলে দেখবেন যে আপনার সাকসেস খুব ইজি হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। এই ভিডিও থেকে যদি বিন্দুমাত্র কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের যদি কোনো পছন্দের টপিক থাকে, যেই টপিকের উপরে আপনারা ভিডিও চাচ্ছেন, সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আমি ট্রাই করব আপনাদের পছন্দের টপিকগুলো নিয়ে ভিডিও তৈরি করার। সো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।